প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। বাংলা ক্লাস এসএম ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই। আমরা চর্যাপদের আরো একটা আলোচনা করেছিলাম। অনার্স বাংলা এর ক্লাসগুলো নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করছি, বাংলা ব্যাকরণের ক্লাসগুলো নিয়ে আলোচনা করছি এবং অনার্সের ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আশা রাখি, এবং ব্যাকরণের ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি অলরেডি। সে কারণে আমি শিক্ষার্থীদেরকে বলবো যে বাংলা এবং ইনফরমেশন গ্যাদার করার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ছাত্রছাত্রী যারা আছে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও দিলে তোমাদের কাছে আপডেট চলে যায়। তাহলে আমরা আলোচনা চলে যাই। আচ্ছা, আমরা আজকে আলোচনা করছি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। আজকের আলোচনায় যা থাকছে আমরা সেগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যে আমাদের আজকের আলোচনায় থাকছে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ও মধ্যযুগ, অর্থাৎ মধ্যযুগের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আজকে আলোচনা থাকছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার ও এর প্রকাশকাল নিয়ে আলোচনা থাকছে। শ্রীকৃষ্ণ কীর্তনের নাম ও কবির নাম সমস্যার সমাধান নিয়ে আলোচনা থাকছে। রচয়িতার জন্ম নিয়ে আলোচনা থাকছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল নির্ণয়, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল নিয়ে নানান ধরনের মতো পার্থক্য রয়েছে আমরা জানি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, সমাধান করার চেষ্টা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড ও কাহিনীর বিস্তারিত বর্ণনা আমাদের আজকের আলোচনায় আমরা রেখেছি। আমরা প্রথমেই আলোচনা করছি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের সবচেয়ে যে উজ্জ্বল যে সাহিত্য কর্মটি আমরা বলে থাকি সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যে মধ্যযুগের পরিধি বিস্তৃত পরিসরে বিরাজমান। মধ্যযুগ 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। আমরা এটাকে দেখাচ্ছি যে মধ্যযুগের বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ রয়েছে সেখানে মধ্যযুগের বিস্তৃত কাল হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগের সুদীর্ঘ পরিসরে বহু মেধাসম্পন্ন কবি সাহিত্যিকের আবির্ভাব ঘটেছিল। তাদের মধ্যে মধ্যযুগের প্রথম কবি বলা হয় বড়ুচণ্ডী দাসকে। এই বড়ুচণ্ডী দাসই কিন্তু আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক হিসেবে আমরা জানি। শ্রীকৃষ্ণ কীর্তন আমরা আলোচনা করছি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য, এবং বড়ুচণ্ডী দাসকে বলা হয় মধ্যযুগের আদি কবি, মধ্যযুগের প্রথম কবি বলা হয়ে থাকে এই বড়ুচণ্ডী দাসকে। ভাগবত প্রাবৃতি পুরাণের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অনুসরণে জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব স্বীকার করে লোক সমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে কবি বড়ুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু আমরা দেখেছি যে তিনি ভাগবত পুরাণের কৃষ্ণলীলা সম্পর্কিত অংশ থেকে এই কাহিনীটা তিনি ধার গ্রহণ করেছেন এবং জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব স্বীকার করে নিয়েছেন তিনি। এবং এটার মূল বিষয় হচ্ছে লোকসমাজে প্রচলিত যে রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প, সেটাকে কিন্তু বড়ুচণ্ডী দাস তার এই শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের মূল উপজীব্য করে তুলেছেন। আমরা দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, এটা আবিষ্কার হয় হচ্ছে 1909 খ্রিস্টাব্দে। এই মধ্যযুগের এই সাহিত্য অতি গুরুত্বপূর্ণ একটা সাহিত্যকর্ম হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু এতদিন আমাদের কাছে ছিল না। আমরা এটাকে 1909 খ্রিস্টাব্দে বাংলা 1316 বঙ্গাব্দে বসন্ত রঞ্জন রায় বিদোদ্দল্লভ তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে পুঁথি আকারে এক কাব্য আবিষ্কার করেন। সালটা মনে রাখতে হবে, আবিষ্কারকের নামটা মনে রাখতে হবে, কোথা থেকে আবিষ্কৃত হয়েছে সে বিষয়টাও মনে রাখতে হবে শিক্ষার্থীদের থেকে। এক গোয়ালঘর থেকে সেটা আবিষ্কার করেছেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদোদ্দল্লভ। এই কাব্যের প্রতিটি বৈষ্ণব মহান্ত শ্রীনিবাস আচার্যের দৌহিদ্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অধিকারে ছিল। এটা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অধিকারে ছিল, তার আওতাধীন ছিল। 1916 খ্রিস্টাব্দে বাংলা 1323 বঙ্গাব্দে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।
এটা প্রকাশিত হচ্ছে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। বৈষ্ণব সাধনা এবং ঐতিহ্যের বিরোধী এ কাব্য রুচিহীন, গ্রাম্যতা, যৌন কামনা এবং মিলনের বর্ণনায় অশ্লীল, সূক্ষ্ম ইন্দ্রিয়াতীত অনুভূতির ব্যঞ্জনার অভাব এ কাব্যকে করে তুলেছে বিতর্ক মুখর। যদিও এই ত্রুটিগুলো এই কাব্যের মধ্যে রয়েছে, তথাপি মধ্যযুগের সবচেয়ে সফল এবং মধ্যযুগের স্পষ্ট জলজল করে যে সাহিত্যকর্মটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কিন্তু একমাত্র এই শ্রীকৃষ্ণ কীর্তন। বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনই মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। আমরা দেখি যে বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তনের স্থান বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তনের স্থান কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা অবস্থান রয়েছে। ভাষাতত্ত্বের বিচারে এই কাব্যের মূল্য অসাধারণ বলে গ্রহণযোগ্য। এই কবি এর যে রচয়িতা বা কবি ও কাব্যের নামকরণ, এই শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু নাম শ্রীকৃষ্ণ কীর্তন ছিল না, এটা আমরা পরবর্তীতে দেখি কিভাবে এটার নাম হলো। কাব্যটির প্রথম ও শেষাংশ খণ্ডিত ছিল বলে কাব্যের নাম ও কবির বিস্তৃত পরিচয় পাওয়া যায়নি। গ্রন্থের ভিতরে কবির ভণিতা থাকলেও কাব্যের নাম নেই। যদিও বা আমরা এই কাব্যটিকে সম্পূর্ণ কাব্য কিন্তু পাইনি। সেই মধ্যযুগের একটা কাব্য আমরা সেটা পেয়েছি আধুনিক যুগে, বিংশ শতাব্দীতে এসে আমরা এটাকে পেয়েছি। 1909 সালে সেটাকে আমরা আবিষ্কার করি। তখনও সেই গ্রন্থটি রক্ষিত ছিল বলে এটার অনেক কিছু ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে গিয়েছে। কাব্যটি ছেঁড়া অংশ পাওয়া যায়। তারপরেও এটার মধ্যে আমরা দেখতে পাই যে সেটা ভণিতার নাম, বড়ুচণ্ডী দাসের নামের জায়গায় ভণিতা রয়েছে, কিন্তু এই কাব্যটির নাম কিন্তু আমরা জানি না। সম্পাদক কিংবদন্তি অনুসারে আমাদের এই সম্পাদক যে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ, তিনি কি করলেন, কিংবদন্তি অনুসারে এবং কৃষ্ণের কাব্যে কৃষ্ণলীলা সম্পর্কিত বিষয়বস্তু দেখে এটার নামকরণ করেন তিনি শ্রীকৃষ্ণ কীর্তন। এটা দেখে কিন্তু তিনি এটার নামকরণ করেন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এই কৃষ্ণলীলা সম্পর্কিত বিষয়বস্তু দেখে। পুঁথিতে প্রাপ্ত একটি চিরকুট অনুসারে এ কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। পুঁথিতে একটা চিরকুট পাওয়া গিয়েছিল, সেই চিরকুট অনুসারে এই কাব্যের প্রকৃত নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তবে কাব্যটি এখন শ্রীকৃষ্ণ কীর্তন নামেই পরিচিত। কাব্যটি এখন শ্রীকৃষ্ণ কীর্তন নামেই সর্বাধিক পরিচিত। কবির নাম বড়ুচণ্ডী দাস। এর যে রচয়িতা, কবির নাম সমস্যাটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কবির নাম হচ্ছে বড়ুচণ্ডী দাস। কবি কাব্যের আদ্যান্ত বড়ুচণ্ডী দাস ভণিতা ব্যবহার করেছেন। এই যে কাব্যটি, এটার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তিনি একটা ভণিতায় ব্যবহার করেছেন, সেটা হচ্ছে বড়ুচণ্ডী দাস। কোথাও কোথাও চণ্ডীদাস ভণিতা আছে, 7 বার আছে অনন্ত বড়ুচণ্ডী দাস। অর্থাৎ এই বড়ুচণ্ডী দাস কথাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে। সব ভণিতার সঙ্গে বাসুলী দেবীর উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস প্রমাণ হয় যে এই বড়ুচণ্ডী দাস বাসুলী দেবীর উপাসক ছিলেন। কবির নাম যে বড়ুচণ্ডী দাস তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তার ভণিতা রয়েছে, সেই কারণে আমরা বলতে পারি কবির নাম যে বড়ুচণ্ডী দাস তাতে কোনো সন্দেহ নেই। বড়ুচণ্ডী দাস তার কাব্যের ভাব, ভাষা, উপস্থাপনা পদ্ধতি, রুচিবোধের যে স্বাতন্ত্র্য দেখিয়েছেন তার পরিপ্রেক্ষিতে তাকে পদাবলীর চণ্ডীদাস থেকে পৃথক কবি বলে বিবেচনা করা হয়। অর্থাৎ পদাবলী সাহিত্যের যে চণ্ডীদাস রয়েছে তা থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি। এই যে বড়ুচণ্ডী দাস, তিনি তার কাব্যে কিন্তু নাম ভণিতা হিসেবে এই বড়ুচণ্ডী দাস নামটি তিনি বিভিন্ন জায়গায় প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যবহার করেছেন। এবং তার কাব্যের যে ভাব, ভাষা, উপস্থাপনা পদ্ধতি এবং রুচিবোধের যে স্বাতন্ত্র্য তা থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে পদাবলীর যে চণ্ডীদাস রয়েছে তা থেকে তাকে কিন্তু আমরা আলাদা করতে পারি। তাহলে কবির জন্ম দেখে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিছু অংশ খণ্ডিত বলে কবি বড়ুচণ্ডী দাস সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। আমরা আগে বলেছিলাম যে সেই মধ্যযুগের রচিত একটা সাহিত্যকর্ম আমরা বিংশ শতাব্দীতে এটা যখন পেয়েছি তখন কিন্তু এটা অক্ষত অবস্থায় আমরা সেটাকে পাইনি। এটার বিভিন্ন অংশ খণ্ডিত ছিল, ছেঁড়া ছিল, সে কারণে লেখক সম্পর্কে আমরা তেমন তথ্য কিন্তু আমরা জানতে পারি। সম্পাদক বসন্ত রঞ্জন রায়ের সংগৃহীত তথ্য অনুসারে কবির জন্মকাল ধরা হয়েছে 1417 অথবা 1386 থেকে 1400 খ্রিস্টাব্দ এর কোন এক সময়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মত অনুসারে কবির জীবনকাল হচ্ছে 1770 থেকে
1370 থেকে 1433 খ্রিস্টাব্দ পর্যন্ত চণ্ডীদাস নামে একাধিক কবির অস্তিত্ব প্রমাণিত হওয়ায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির কাল নির্ণয় সমস্যার কারণ হয়ে আছে। অর্থাৎ চণ্ডীদাস নামে একাধিক কবি থাকায়, কবির অস্তিত্ব থাকায়, সেই কারণে কিন্তু আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির সময়কাল নির্ণয় নিয়ে একটু দ্বিধায় বা দ্বন্দ্বে আমাদেরকে পড়ে যেতে হয়। তবে চণ্ডীদাস নামে পরিচিত কবিদের মধ্যে প্রাচীনতম হলেন আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের বড়ু চণ্ডীদাস। তিনিই হচ্ছেন সবচেয়ে প্রাচীন বলে আমরা ধারণা করতে পারি। তিনি সম্ভবত আদি চণ্ডীদাসও। তিনি বাসুলী দেবীর ভক্ত, বৈষ্ণব কবি নন। যেহেতু তিনি বাসুলী দেবীর ভক্ত, তাহলে বৈষ্ণব কবি তিনি নন। এই কারণে আমরা পদাবলী চণ্ডীদাস এবং শ্রীকৃষ্ণ কীর্তনের চণ্ডীদাসকে আমরা স্পষ্টভাবে পার্থক্য করতে পারি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল, এখন আমরা আসবো এর রচনাকাল নিয়ে। যেহেতু এটা মধ্যযুগে সেটা রচিত, মধ্যযুগের একটা যে ভাষা, সেই ভাষার সাথে মিল রয়েছে, সেটা মধ্যযুগের একটা সাহিত্যকর্ম এবং এটা আমরা আধুনিকালে সেটা আবিষ্কার করেছি। সে কারণেই আমরা রচনাকাল সম্পর্কেও কিন্তু তেমন জানি না। আমরা আগে বলেছিলাম যে এই কাব্যটি কিন্তু অক্ষত অবস্থায় আমরা পাইনি। শ্রীকৃষ্ণ কীর্তন রচনাকাল নিয়ে বেশ মতবিরোধের সৃষ্টি হয়েছে। পুঁথিতে প্রাপ্ত চিরকুটটি 1079 বঙ্গাব্দের, সেই হিসাবে পুঁথিখানি 1682 খ্রিস্টাব্দের বনবিষ্ণুপুরের রাজগ্রন্থাগারে সংরক্ষিত ছিল। এই যে পুঁথিতে যে চিরকুটটি পাওয়া যায়, সেই চিরকুটটি লেখা হচ্ছে 1089 বঙ্গাব্দের, যা ইংরেজি সাল বা খ্রিস্টাব্দ হিসেবে আসে 1682 খ্রিস্টাব্দে বনবিষ্ণুপুরের রাজগ্রন্থাগারে সংরক্ষিত ছিল। কিন্তু পুঁথিটি চিরকুট অপেক্ষা প্রাচীনতর। এই চিরকুটটি কিন্তু পরবর্তীতে লেখা, পুঁথিটি তারও আগেকার। সেই কারণে আমরা এর সঠিক কাল নির্ণয় নিয়ে আরো বেশি দ্বিধায় পড়ে যাই। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে এই পুঁথি 1358 খ্রিস্টাব্দের পূর্বে সম্ভবত 14দশ শতাব্দীর প্রথমার্ধে লিখিত। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1358 খ্রিস্টাব্দের পূর্বে সম্ভবত 14দশ শতাব্দীর প্রথমার্ধে লিখিত। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর রাধা গোবিন্দ বসাকের মত সমর্থন করেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রাধা গোবিন্দের মতকে সমর্থন করেন। ডক্টর সুকুমার সেনের মতে শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকাল হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে এই কাব্য লিখিত বলে মত দিয়েছেন ডক্টর সুকুমার সেন। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে 3টি হাতের লেখা পাওয়া যায়। হাতের লেখা পাওয়া যায় কটি? পরীক্ষা যদি ছোট প্রশ্ন হিসেবে থাকে দেখতেই হবে যে 3টি হাতের লেখা পাওয়া যায়। একটি প্রাচীন লিপির অনুকরণ, তৃতীয়টি অপেক্ষাকৃত পরবর্তীকালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন গ্রন্থটির লিপিকাল আনুমানিক 1400 খ্রিস্টাব্দে। বড়ু চণ্ডীদাস ইহার পূর্বে বিদ্যমান ছিলেন। আলোচনা সমালোচনা যাই হোক না কেন, আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি 15দশ শতাব্দীর সূচনাতে বা মাঝামাঝি যে কোনো সময়ে রচিত বলে আমরা পণ্ডিতগণ মনে করেন। আমরা মনে করি যে এই পুঁথিটি 15দশ শতাব্দীর সূচনাতে রচিত। মোট খণ্ড, আমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট 13 খণ্ডে বিভক্ত। এটার খণ্ড হচ্ছে 13টি। খণ্ডগুলো হচ্ছে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়া দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ খণ্ড। তাহলে মোট কাব্যটি হচ্ছে 13টি খণ্ডে বিভক্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী, এর কাহিনীটা কি, আমরা এই কাহিনীটা নিয়ে এখন একটু আলোচনা করি। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম স্বর্গ হচ্ছে জন্মখণ্ড। দেবখণ্ডের প্রার্থনার ভুবার হরণের জন্য রাধাকৃষ্ণের জন্ম কাহিনী বর্ণিত হয়েছে। জন্মখণ্ডে রাধাকৃষ্ণের জন্ম কাহিনী বর্ণিত হচ্ছে। বিষ্ণু কৃষ্ণরূপে বাসুদেবের পুত্র হিসেবে জন্মগ্রহণ করে এবং বৃন্দাবনের নন্দের গৃহে স্থানান্তরিত হন। দেবতা বিষ্ণু তিনি বাসুদেবের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন এবং বৃন্দাবনে নন্দের গৃহে তিনি জন্ম লাভ করেন। কৃষ্ণের সম্ভোগের জন্য লক্ষ্মী দেবী সাগর গোয়ালার ঘরে পদুমার গর্ভে রাধা রূপে জন্ম নেয়। কৃষ্ণের সম্ভোগের জন্য লক্ষ্মী দেবী লক্ষ্মী তিনিও মর্ত্যের পৃথিবীতে এক সাগর গোয়ালার ঘরে পদুমার গর্ভে রাধা রূপে জন্মগ্রহণ করেন। তাম্বুল খণ্ডে রাধার অসামান্য রূপ লাবণ্যের কথা শুনে কৃষ্ণ বরায়ের মাধ্যমে আয়ান ঘোষের পত্নী রাধাকে, অর্থাৎ রাধা কিন্তু মর্ত্যের পৃথিবীতে এসে তিনি আয়ান ঘোষ
এর স্ত্রী হিসেবে আমরা তাকে দেখতে পাই। সেজন্য তাম্বুল খণ্ডে রাধার অসামান্য রূপ লাবণ্যের কথা কৃষ্ণ শুনে হচ্ছে বড়াইয়ের কাছে, যে দ্যুতি, যে আয়ান ঘোষের স্ত্রী রাধা অত্যাধিক সুন্দরী, সেজন্য তাকে তাম্বুলাদি প্রেরণ করে তার মাধ্যমে। কিন্তু স্বরূপ বিস্তৃতা এই রাধা কিন্তু তার পূর্বের স্মৃতিশক্তি বিলুপ্ত হয়েছে, এই কারণে রাধা কর্তৃক কিন্তু কৃষ্ণ কৃষ্ণকে প্রত্যাখ্যান করা হয়। এবং দানখণ্ডে কৃষ্ণ বড়াইয়ের সহায়তা রাধার দধি দুগ্ধের প্রসার নষ্ট করে রাধাকে বলপূর্বক সম্ভোগ করে। অর্থাৎ দানখণ্ডে এসে আমরা দেখি যে বড়াইয়ের সহায়তায় রাধা দধি দুগ্ধের প্রসার নষ্ট করে রাধাকে বলপূর্বক সম্ভোগ করতে। নৌকা খণ্ডে এসে কৃষ্ণ যমুনার কান্ডারি সেজে গোপীগণকে পার করে নৌকা ডুবিয়ে রাধার সঙ্গে জলবিহারে মগ্ন হয়। এখান থেকেই রাধার মনের প্রতিকূলতা দূর হয়। এটা মনের হবে, রাধার মনের প্রতিকূলতা দূর হতে থাকে। এই যে জলবিহারে যখন তাকে জোর করে তার সাথে সম্ভোগ করা হয়, তখন থেকে কিন্তু রাধার মনের প্রতিকূলতা দূর হতে থাকে এবং তার পূর্ণ স্মৃতি তার মধ্যে ফিরে আসতে থাকে। ভারখণ্ডে কৃষ্ণ ভারবাহী রূপে রাধার পসরা বহন করে। ছত্রখণ্ডে রাধাকে সূর্যতাপ থেকে রক্ষা করার জন্য কৃষ্ণের ছত্র ধারণ এবং রাধা কর্তৃক রতিদানের আশ্বাস প্রদান করা হয়। বৃন্দাবন খণ্ডে গোপীদের সঙ্গে কৃষ্ণের বনবিহার এবং রাধা কৃষ্ণের মিলন। যমুনা খণ্ডে আমরা 13টা খণ্ড নিয়ে কিন্তু আলোচনা করছি সংক্ষিপ্ত অনুসারে। যমুনা খণ্ডে এসে কৃষ্ণের কালিয়া নাগের দমন, গোপীদের সঙ্গে কৃষ্ণের জলবিহার এবং কৃষ্ণ কর্তৃক গোপীদের বস্ত্রহরণ। হারখণ্ডে এসে রাধার হার অপহরণের জন্য যশোদার কাছে কৃষ্ণের বিরুদ্ধে রাধার অভিযোগ। বানখণ্ডে প্রতিশোধ গ্রহণের জন্য কৃষ্ণ রাধার প্রতি মদন বাণ নিক্ষেপ করে দেয়। এতে রাধা মূর্ছা যায়, ফলে কৃষ্ণের মনে অনুতাপ জাগে এবং বড়াই কৃষ্ণকে বন্ধন করে। পরে কৃষ্ণের অনুনয়ে বন্ধন মোচন করা হয়। কৃষ্ণ রাধার চৈতন্য সম্পাদন করে, কৃষ্ণ রাধার চেতনাকে ফিরিয়ে এনে দেয় এবং উভয়ের মিলন ঘটে। বংশীখণ্ডে কৃষ্ণের বাঁশির সুর শুনে রাধার মনে প্রবল উৎকণ্ঠা জাগে। রাধা কৃষ্ণের বংশী অপহরণ করে এবং পরে কৃষ্ণের অনুনয়ে তা ফেরত দেয়। রাধা বিরহ খণ্ড, যে সর্বশেষ খণ্ড, রাধার বিরহ, উভয়ের মিলন, রাধার নিদ্রা এবং সেই অবকাশে কৃষ্ণের কিন্তু কংসবধের জন্য মথুরায় যাত্রা। এরপর কাব্য খণ্ডিত। শ্রীকৃষ্ণ কীর্তনের মূল সংক্ষেপে কাহিনীটা হচ্ছে এই। তাহলে আমরা আজকের এই আলোচনায় যে শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী, সেটা হচ্ছে ভাগবত থেকে সংগৃহীত বলে আমরা জানি এবং 13টা খণ্ড নিয়ে আমরা আলোচনা করলাম। মূলত হচ্ছে কৃষ্ণের মর্তের পৃথিবীতে আসা হচ্ছে অত্যাচারী কংস মামাকে বধ করার জন্য। তারপর তিনি রাধার বিরহ শুরু হয় এবং যখন রাধার স্মৃতিশক্তি ফিরে আসে, যখন সে তার পুরনো স্বর্গের কথা মনে পড়ে এবং সে কৃষ্ণকে বুঝতে পারে, জানতে পারে, তখনই কিন্তু কৃষ্ণ তার থেকে দূরে চলে যায় এবং রাধার বিরহ কিন্তু শুরু হয়। এরপর কাব্যটা খণ্ডিত ছিল। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ শিক্ষার্থীদেরকে। আমরা আশা করবো তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখেছ এবং আবার আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো, তোমাদের পরবর্তী ক্লাসগুলো আপডেট পাবে। আমরা এই চ্যানেলে সমস্ত লেকচার আপলোড দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।